দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা একটা বিষয়, নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না। আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ 10ই জুন। আজকে কিছুক্ষণ সকালে শুভেন্দু মন্ত্রিসভার বেশ কিছু মন্ত্রীর তাদের দপ্তর বন্টন হয়েছে। গত 26শে মে আমি একটি প্রতিবেদন এই চ্যানেলে করি। সেখানে আমি বলেছিলাম 4ঠা মে ভোটের ফল বেরিয়েছে, 7ই মে 9ই মে সেখানটায় আমাদের মন্ত্রিসভা, চিফ মিনিস্টার এবং সহ 6জন মন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু তারপর থেকে একটা দীর্ঘ সময় চলে গেছে। 26শে মে আমি তখন বলি যে এত দেরি হচ্ছে কেন মন্ত্রিসভা গঠনে। মন্ত্রিসভা গঠনের দেরি, সেইটা আমার প্রতিবেদনটা পড়ার পর আমার অনেক দর্শক সেখানে প্রশ্ন করেছিলেন যে এত তাড়াহুড়ো কিসের। তাড়াহুড়ো নয়, সব কিছুর একটা পরম্পরা থাকে। আমাদের পশ্চিমবঙ্গের সাথে ভারতের আরও কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছে, তার মধ্যে পুদুচ্চেরির মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে, কেরালাম আছে, তামিলনাড়ু আছে, ছিল, তারপরে অসম ছিল। তাদের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া প্রায় শেষ, কিন্তু আমাদের তখনও সেভাবে এগোয়নি। সেটা নিয়ে আমি বলেছিলাম যে একটা খারাপ বার্তা কিন্তু সাধারণের কাছে যাচ্ছে। তারপর গত 8 জুন তারিখে আমি আর একটা প্রতিবেদন করি, যখন দেখলাম যে মাঝখানে 1লা জুন 35জন মন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেল, কিন্তু তাদের দপ্তর বন্টন হলো না। 7 দিন, 8 জুন, প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও দপ্তর বন্টন হলো না। এই নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। সেটা সমর্থন করেছেন, আবার অনেকেই সেটা বলেছেন যে না, এত তাড়াহুড়োর কিছু নেই। আমি কিন্তু 8ই জুনে আমি সেখানে বলেছিলাম যে এখানে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের 34 আর 15 মোট 49 বছরের শাসনে সমস্ত ডিপার্টমেন্টগুলো মানে একদম ফোঁপড়া হয়ে গেছে, দুর্নীতি সব জায়গায়, এবং কাজ না করার একটা যে প্রবণতা, সেটা সব জায়গায় এসেছে। তো এই জায়গা থেকে সেই আবার ঠেলে তুলতে গেলে পশ্চিমবাংলাকে, তার জন্যে খুব কর্মক্ষম মন্ত্রীর দরকার চাই, যে মন্ত্রীরা শুধু তাদের সেক্রেটারির কথায় চলবেন না, সচিবের কথায় চলবেন না, তাদের নিজেদের সমস্ত বুঝে নিতে পারেন। এই রকম তার জন্যে ট্রেনিং চলছে, এবং সেই ট্রেনিং কারা দিচ্ছেন সেই বিষয় নিয়েও আমি আমার বক্তব্য রেখেছিলাম, যাতে মন্ত্রীরা যথাযোগ্য হয়ে উঠতে পারেন তাদের কাজে। তো আজকে দেখলাম, আজ সকালেই, গতকালও যদিও এর কিছু আঁচ পাচ্ছিলাম যে এবার মন্ত্রিসভায় দপ্তর বন্টন হবে, আজ সকালে দপ্তর বন্টন হয়ে গেল। অনেকগুলো বিষয়ের দপ্তর বন্টন হয়ে গেল। তবু বলবো, এখনও কিন্তু 35 আর 6 মোট 41 জন মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে নিয়ে, তাদের অনেকেরই কিন্তু এখনও দপ্তর বন্টন হয়নি। তবু আজকে একটা বড় অংশের হয়ে গেল, এবং বিশেষ বিশেষ দপ্তরগুলো হয়ে গেল। আমি এইবার খুব ছোট্ট করে এই দপ্তর বন্টন নিয়ে, আমি কে কোন দপ্তর পেলেন সেইটা নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথম কথা বলি মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো। তিনি আছেন স্বরাষ্ট্র, নিজের হাতে রেখেছেন, আইন, বিদ্যুৎ বিভাগ, ভূমি ও ভূমি সংস্কার। এগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের হাতে রেখেছেন।
অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। এরপরে আসি অর্থ দপ্তরে। অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত অর্থ দপ্তরের। তাপস রায় তিনি পেয়েছেন শিল্প ও বাণিজ্য এই দপ্তরের দায়িত্ব। এবং জানতে পাচ্ছি অচিরাচরিত শক্তির যে দপ্তর আছে সেটাও আপাতত তাপস রায়ের হাতে। দিলীপ ঘোষ তিনি পঞ্চায়েত, গ্রামান্নয়ন ও প্রাণী সম্পদ এর দায়িত্বে আছেন। এরপরে অগ্নিমিত্রা পাল তিনি নারী ও শিশু কল্যাণ, সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বে আছেন। শারদত্ত মুখোপাধ্যায়, সবাই ভেবেছিলেন যে শারদত্ত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খান এরা দুজনেই ডাক্তার, ডাক্তার এবং তারা দুজনেই এবার মন্ত্রী হয়েছেন। ভাবা গিয়েছিল হয়তো অর্থ দপ্তর এই স্বাস্থ্য দপ্তরকে ভাগ করে দেয়া হবে দুজনের মধ্যে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরের দায়িত্ব তার হাতে। নিশীথ প্রামাণিক তিনি পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ। অর্জুন সিং তার হাতে আছে পরিবহন। কিছু জায়গা থেকে জানা যাচ্ছে যে শ্রম দপ্তরও আপাতত তার হাতে থাকবে। শঙ্কর ঘোষ তিনি পাচ্ছেন পর্যটন বিভাগ। দীপক বর্মন স্কুল শিক্ষার দপ্তর দীপক বর্মনের হাতে, এবং উচ্চশিক্ষার দপ্তর উচ্চশিক্ষা এটা যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে। দুধকুমার মণ্ডল কৃষি দপ্তরের দায়িত্বে কৃষিমন্ত্রী। মনোজ ওরাও তিনি হচ্ছেন বন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। অশোক কীর্তনিয়া এর হাতে থাকছে খাদ্য ও সরবরাহ এবং আপাতত সমবায় দপ্তরও এনার হাতে। ক্ষুদিরাম টুডু এনার কাছে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী দপ্তর। তাহলে মোট দপ্তর বন্টনের যতগুলো পাওয়া গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন মন্ত্রীর নাম এখনো অবধি পাওয়া গেল। মোট মন্ত্রী কিন্তু প্রথম দিনে মুখ্যমন্ত্রী সমেত 5 জন, মুখ্যমন্ত্রী সমেত 6 জন, মানে মুখ্যমন্ত্রী এবং আরও 5 জন, 6 জন পরে নিয়েছেন 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, মানে 41। এদের মধ্যে দপ্তর রয়েছে কিছু কি বল দপ্তরবিহীন কিন্তু স্বাধীন দপ্তর কিছু মন্ত্রিত্ব সেগুলো আছে, প্রতিমন্ত্রী আছে। এগুলোর নাম এই মুহূর্তে আমার কাছে আমি এখনও পেলাম না, তবে যখনই পাবো আশা করছি হয়তো আজকালের মধ্যেই, হয়তো আজকেই হয়ে যেতে পারে, বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনও হয়ে যেতে পারে। এইবার বলি যে কয়েকটি ডিপার্টমেন্টের কয়েকজন মন্ত্রী কেন, সব মন্ত্রী যাদের যেগুলো দেয়া হয়েছে যে সমস্ত দপ্তর, সেখানে তারা খুব ভালোভাবে কাজ করবেন, তাদের সাফল্য আমরা কামনা করছি ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে। আমরা সমস্ত মন্ত্রী এই মন্ত্রিসভার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠন হয়েছে, আমরা সেই মন্ত্রীদের আগামী দিনের চলার পথে আমাদের শুভেচ্ছা তাদের সঙ্গে থাকবে, জনগণের শুভেচ্ছা তাদের মধ্যে থাকবে। আপাতত এইখানেই রাখছি, ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গতকাল ইন্ডিয়া অ্যালায়েন্সের যেদিন বৈঠক ছিল ঠিক সেদিনই আমরা দেখতে পেলাম গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটলো দিল্লিতে, এবং সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে যাতে ফোকাসটা না চলে যায়, বিভিন্ন ধরনের ঘটনাক্রম পর 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 রাস্তা জুড়ে আমরা দেখতে পেলাম। রাস্তা কেন বলছি, একদম রাস্তাতেই বিভিন্ন কিছু আমরা দেখতে পেয়েছি। তার কারণ দিল্লির ভিভিআইপি রোড, সেখানে একদম পার্লামেন্ট থেকে 1.5 কিলোমিটার এবং সুপ্রিম কোর্ট থেকে 3 কিলোমিটারের মধ্যে ভূপেন্দ্র যাদবের বাড়ি, এবং সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে
গতকাল ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকের থেকেও একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো এবং নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের একজন মন্ত্রী, বিজেপির মন্ত্রী, তার বাড়িতে বৈঠক করছেন কারা? তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং তৃণমূল কংগ্রেসের 16 জন সাংসদ তারা বৈঠক করলেন। ইন্ডিয়া টুডে তারা যে ছবিটা পাবলিশ করেছে সেখানে 10 জন মতো সাংসদকে দেখা যাচ্ছে, কিন্তু গতকাল সকাল থেকেই খবর ছিল যে 14 জন সাংসদ শেষ পর্যন্ত জোগাড় হয়েছে, আরো 6 জনকে জোগাড় করার চেষ্টা চলছে। তার কারণ দলত্যাগ বিরোধী আইন না হলে তাদের বিরুদ্ধে লাগু হয়ে যাবে। টোটাল সংখ্যাটা হচ্ছে 29 এর মধ্যে যদি 20 জনকে তৃণমূল কংগ্রেস একত্রিত করে দল না ছাড়াতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে, এবং সেই ক্ষেত্রে তাদের এমপিশিপ পর্যন্ত চলে যেতে পারে। তাই 20 জন সংখ্যাটা লাগবে, তা না হলে তো সম্পূর্ণ প্ল্যানটা হবে না। তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত খবর পাওয়া যায় যে 20 জন একদম সরাসরি কিন্তু জুটে গিয়েছে একত্রিত হয়ে, এবং 20 জনের সিগনেচার নিয়ে কাকলি ঘোষ দস্তিদার, যিনি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তিনি লোকসভার যে স্পিকার ওম বিড়লা তার ঘরে গিয়ে তার অফিসে একটি চিঠি দিয়ে আসেন যে তারা এনডিএ তে সামিল হতে চান। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে 2024 সালের প্রথম থেকেই ইন্ডিয়া অ্যালায়েন্স কে সমর্থন করছেন, এবং এই 20 জন সাংসদকে আমরা দেখেছি যে ইন্ডিয়া অ্যালায়েন্স কে সমর্থন করতে, কিন্তু সেই জায়গা থেকে তারা এই মুহূর্তে একদম সরাসরি নিজেরা স্বেচ্ছায় বললেন আমরা এনডিএ তে সামিল হতে চাই। কিন্তু অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে সেই যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংটা হচ্ছে, তখন রাহুল গান্ধীর নামে রাস্তায় রাস্তায় পোস্টার পড়ছে। কিসের পোস্টার? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রাহুল গান্ধীকে কটাক্ষ করে কিছু বলেছেন, পিনারাই বিজয়ন তিনি কটাক্ষ করে কিছু বলেছেন, শরদ পাওয়ার তিনি কখনো কটাক্ষ করে কিছু বলেছেন, সেগুলো কোট আনকোট একদম রীতিমতো লাগানো হচ্ছে। আচ্ছা, আপনারা বলুন যে রাহুল গান্ধীকে বিভিন্ন সময় একদম পাপ্পুকরণ করা হয়েছে, অর্থাৎ তিনি পাপ্পু, তাকে পলিটিক্সের খুব গুরুত্ব দিয়ে দেখারই কোনো জায়গা নেই, এই ধরনের কথা বলা হয়। কিন্তু টার্গেট ফাইনালে রাহুল গান্ধী হচ্ছেন কেন? রাহুল গান্ধীকে নিয়ে এই ধরনের রীতিমতন ছড়ানোর যে বিষয়টা, একদম কুৎসা ছড়ানো, সেটা কেন হচ্ছে? রাহুল গান্ধীর সম্বন্ধে কেন রাস্তায় পোস্টার ফেলতে হচ্ছে যেদিন ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হচ্ছে কনস্টিটিউশন ক্লাবে? এবং এই যে ভূপেন্দ্র যাদবের বাড়ি এবং কনস্টিটিউশন ক্লাব, সেটা খুব বেশি দূরত্ব নয়, সেখানে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 20 জন সাংসদ এনডিএ তে যুক্ত হচ্ছেন, দল ভেঙে যাচ্ছে। এই খবরটাকে কিন্তু প্রত্যেকটা যে নিউজ চ্যানেল সেখানে দেখানো হচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে ইন্ডিয়া জোট যে একত্রিত হচ্ছে বা হওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা কিন্তু একদম ভেঙে তছনছ করে দেওয়া, এবং মিডিয়াতে সেটা একটা প্রতিষ্ঠা করা যে ইন্ডিয়া জোট বলে আদতেই কিছু নেই, যারা যারা ইন্ডিয়া জোটে সামিল হয়েছে তাদের নিজেদের পার্টি বলেই কিছু নেই। এই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে গতকাল প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি, এবং অবশ্যই সংখ্যাটা ছিল তাদের 292। এখন এই 20 জনকে তো তারা অ্যাপ্লিকেশন যেহেতু গিয়েছে ওম বিড়লার কাছে, তিনি নিয়ে নেবেনই, 5 মিনিট সময়ের মধ্যে নিয়ে নেবেন। তিনি ইতিমধ্যেই একদম সরাসরি আগামীকাল সংসদে যাবেন এবং সংসদে গিয়ে তিনি গ্রহণ করে নেবেন এই বিষয়টাকে। সংসদের নেক্সট যে সেশন, সেখানে আমরা দেখতে পাবো যে এনডিএ এর দিকে তারা বসেছেন এই 20 জন সাংসদ। কিন্তু এই যে সামগ্রিক কার্যক্রমটা হচ্ছে, সেখানে একটাই আপনারা বোঝার চেষ্টা করুন যে ইন্ডিয়া অ্যালায়েন্সকে ভাঙার চেষ্টা। সে তার কারণটা কি? ইন্ডিয়া অ্যালায়েন্স 2024 সালের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে বারংবার বিভিন্ন পার্টি তার থেকে সরে গেলেও বিভিন্ন বিষয়গুলোতে তারা কিন্তু একত্রিত হয়ে লড়াইটা অন্তত করেছে। আমরা দেখতে পেয়েছি আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, তিনি সরে গিয়েছিলেন, তো একদম আম আদমি পার্টি ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে সরে গিয়েছিল, কিন্তু যখন পার্লামেন্ট থেকে যন্তর মন্তর পর্যন্ত সাংসদরা একদম রীতিমতো যাচ্ছিলেন, সেখানে তারা গিয়ে প্রোটেস্ট দেখাচ্ছিলেন, তখন কিন্তু সঞ্জয় সিংও তার মধ্যে যুক্ত ছিলেন, এবং শুধু যুক্ত ছিলেন তাই নয়, রীতিমতো প্রতিবাদে সামিল হয়েছিলেন। এবং সঞ্জয় সিং ইতিমধ্যেই একদম সংসদে দাঁড়িয়ে, রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শক্তিশালী লিডার। তো এই যে তাদের মধ্যে একটা একতা, এবং পশ্চিমবঙ্গে এসেছিলেন দ্বিতীয় দফার ভোট নির্বাচনে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের হয়ে প্রচার করতে অরবিন্দ কেজরিওয়াল, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো সেই যে তাদের মধ্যে একটা একতা তৈরি হচ্ছিল, এবং অবশ্যই সেই একতার জায়গাটা যদি তৈরি হয়ে যায়, তাহলে সেটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা জায়গাতে একজনেরই হাত শক্ত করবে, সেটা কিন্তু কংগ্রেস। এবং কংগ্রেসের রাহুল গান্ধী যে একটা চেষ্টা চালাচ্ছেন নিজেদের আবারও একত্রিত করার, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে ভেস্তে দেওয়ার প্ল্যান, এবং সেই জন্যই একদম তৃণমূল কংগ্রেসের সাংসদ ভাঙিয়ে নিজেদের দিকে নিয়ে আসা, এবং অন্যদিকে
রাহুল গান্ধীর নামে কুৎসা কিংবা রাহুল গান্ধীর নামে যখন যারা কুৎসা করেছেন সেগুলোকে মনে করিয়ে দেওয়া, সেই ধরনের পোস্টার পড়েছে। এই ধরনের যে পলিটিক্স বা সারা ভারতবর্ষ জুড়ে চলছে, সেটা কিন্তু কোথাও গিয়ে গণতন্ত্রের জন্য খুব একটা সঠিক বলে এই মুহূর্তে পলিটিক্যাল যারা অ্যানালিস্ট তারা মনে করছেন না। তার কারণ হচ্ছে বিরোধীদের পরিসর থাকতেই হবে। বিরোধীদের পরিসর না থাকলে, সম্পূর্ণ যদি একনায়কতন্ত্রে পরিণত হয় একটা ব্যবস্থা, তাহলে তো কখনোই সেটা বিকাশের পথে উন্নীত হতে পারে না। বিরোধীরা বিরোধিতা করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু বিরোধীদের যদি ক্রমাগত নিজেদের দিকে একটা টানার প্রয়াস চলে, তাহলে সেটা তো কখনোই গণতন্ত্রের জন্য সুগঠিত একটা জায়গা তৈরি হবে না। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রেও দেখেছি প্রায় 60 জন বিধায়ক তারা তৃণমূল কংগ্রেস ভেঙে দিয়ে সরাসরি চলে গেল, অন্য একটি ব্লক তৈরি করলো, এবং তাদের মেজাজ একদম স্বভাবতই নরম। অর্থাৎ প্রধান বিরোধী দলের যে মেজাজ, সেটা তারা এখনো পর্যন্ত দেখিয়েছে তেমন কোনো প্রেক্ষিত তৈরি হয়নি। যদিও সরকার খুব নতুন, তাই সেই জায়গা থেকে তারা এখন সেটা তাদের কাছ থেকে এক্সপেক্ট করাও বেশ খানিকটা চাপের। কিন্তু অন্যদিকে লোকসভাতে যে সাংসদরা এত দিন ধরে মোদী সরকারকে ক্রমাগত একদম কটাক্ষ করে গিয়েছেন, সেই সাংসদরা যখন সরাসরি চলে যাচ্ছেন, সেখানে স্টার সাংসদ থেকে শুরু করে যারা বহুদিনের রাজনীতিবিদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন, কাকলি ঘোষ নিজেই তিনি বলছেন আমি 96 সাল থেকে ভোটে লড়াই করেছি। তো সেই ব্যক্তি যখন চলে যান, পার্থ ভৌমিক, যার রাজনীতি সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক করেছেন, তারপর মন্ত্রী করেছেন, তারপর তাকে একদম এমপি টিকিটটা 2024 সালে দিয়েছিলেন বলে আমাদের মনে আছে। অর্জুন সিং সেই সময় একদম সরাসরি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। তো সেই পার্থ ভৌমিকা এখন যদি এনডিএ এর পথে একদম পা অগ্রসর করে থাকেন, সেই জায়গাগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে বই কি। এবং যে জায়গাটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, যে এতটাই যদি রাহুল গান্ধী ভিত্তিহীন হয়ে থাকেন, রাহুল গান্ধী যদি পলিটিক্সে এতটাই ভিত্তিহীন হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে রাহুল গান্ধীকে কেন বারংবার এই ধরনের পয়েন্ট করা হচ্ছে, রাহুল গান্ধীকে কেন কটাক্ষের মূল জায়গাটায় নিয়ে আসা হচ্ছে? তার কারণটা কি এটাই যে রাহুল গান্ধী যখন যা বলছেন ফ্রি এবং ক্লিয়ারলি বলছেন, শার্পলি বলছেন, এবং রাহুল গান্ধীর লাস্ট কয়েকটা মাসের যদি আমরা পারফরমেন্স দেখি লোকসভার অভ্যন্তরে কিংবা বাইরে, সেটা অবশ্যই ভোটের রাজনীতিতে বারংবার ধাক্কা খেলেও রাহুল গান্ধীর যে বক্তব্যগুলো, সেগুলো কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সেটা হতে পারে ভোট চুরি নিয়ে বক্তব্য, সেটা হতে পারে এপস্টিন ফাইল নিয়ে বক্তব্য, সেটা হতে পারে ট্রেড ডিল নিয়ে বক্তব্য, সেটা হতে পারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এবং টাকার মূল্য পড়ে যাওয়া, এবং ইকোনমিক ক্রাইসিসের যে একদম বহুদিন ধরে তিনি বলছিলেন যে ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে। যখন যুদ্ধ শুরু হয়েছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, তখন থেকে তিনি বলছেন যে এটার প্রভাব কিন্তু ভারতের উপর পড়বে, এটাকে নিয়ে ভারতকে চিন্তা করা উচিত এই মুহূর্তে। সেই যে গ্রহণযোগ্যতাটা রাহুল গান্ধী তৈরি হচ্ছে জনমানসে, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে সরাসরি যদি বিজেপির অন্যতম একজন রীতিমতন বিপরীতে কেউ দাঁড়িয়ে থাকে, যিনি একদম সরাসরি বিজেপির ভিতটাকে নড়িয়ে দিতে পারে, সেটাই কি রাহুল গান্ধী, এবং তাই জন্যই কি তাকে সম্পূর্ণ ইউনাইটেড না হতে দেওয়ার একটা চেষ্টা। এবং এটাও রাহুল গান্ধীকে কিন্তু বুঝতে হবে যে তিনি যাদেরকে নিয়ে ইউনিটি তৈরি করতে চাইছেন, তারা নিজেদের রাজ্যে প্রত্যাখ্যাত হওয়ার পরেই, তারা নিজেদের রাজ্যে দুর্বল হওয়ার পরেই রাহুল গান্ধীর ছাতার তলায় আসতে চাইছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, সেটা আরজেডি হতে পারে, প্রত্যেকেই। এবং সেই জায়গাটাও কিন্তু রাহুল গান্ধীকে অবশ্যই কোথাও গিয়ে একটা রাষ্ট্র আনতে হবে, নিজের হাতে রাষ্ট্র রাখতে হবে, যে কংগ্রেসের আওতায় কিন্তু সবাইকে থাকতে হবে। সেই ছবিটা যদি তৈরি হয়ে না হয়, তাহলে কিন্তু অবশ্যই এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স অচিরেই ভাঙবে, এবং 2029-এর যে ভোট, তার আগে ইন্ডিয়া অ্যালায়েন্স একত্রিত হতে চাইছে, সেটা কিন্তু টার্গেট করেছে বিজেপি। এবং 2.5 বছর আর বাকি আছে 2029 সালের ভোট। সেই ভোটটার দিকে ফোকাস করে রাহুল গান্ধী যদি এই মুহূর্তে শক্তিশালী হয়ে ওঠেন, উত্তরপ্রদেশের ভোট, পাঞ্জাবের ভোট, সেইগুলো যদি একত্রিত হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স নিজেদের মধ্যে সিট শেয়ার করে লড়াইটা করে, তাহলে তো অবশ্যই যে ক্ষতিটা, সেটা কিন্তু একমাত্র বিজেপিরই হবে। তো সেই জায়গা থেকে উত্তরপ্রদেশের ভোটের দিকে যখন নজর রাখছে বিজেপি, তাদের সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে বিজেপি, ঠিক সেই সময় দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি কিন্তু সমাজবাদী পার্টির সঙ্গে একটা লবি তৈরি করার চেষ্টা করছেন, এবং সেখানেই সরাসরি একদম কটাক্ষের সুর এবং এই ধরনের পোস্টার, হোর্ডিং
একদম সরাসরি যেখানে কনস্টিটিউশন ক্লাবে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন, সেখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে অন্য যে কোনো জায়গায় এই মিটিংটা হতে পারতো এবং সেখানে যে কেউ উপস্থিত থাকতে পারতেন, কিন্তু বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত থাকলে তাদের তত্ত্বাবধানে বৈঠকটা হলো এবং তার পরবর্তীতে চিঠি চলে গেল একদম সরাসরি স্পিকারের অফিসে। সেটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ডেসপারেটনেস, বিজেপি এই মুহূর্তে ডেসপারেট হয়ে উঠছে সম্পূর্ণভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের ওপর থেকে ফোকাসটা যাতে এই খবরটার দিকে থাকে, সেই জায়গাটা একদম গুরুত্বপূর্ণ একটা জায়গা নিল। এবং অবশ্যই যে জায়গাটা আরো একটা তথ্য উঠে আসছে যে চিফ হুইপ কিন্তু কাকলি ঘোষদস্তিদার তাকে সরিয়ে দলের চিফ হুইপ করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোটের পরবর্তীতে, কিন্তু সেটা অফিসিয়ালি যেহেতু রেকর্ডেড হয়নি সেহেতু এখনো পর্যন্ত কাকলি ঘোষদস্তিদার চিফ হুইপ আছেন এবং সেই জায়গা থেকে তিনি চিঠিটা দিয়েছেন। তাই সংসদ খোলার আগেই তড়িঘড়ি এই কাজটা করতে হতো, সেটাও কিন্তু একটা চাপ ছিল বিজেপির কাছে, কিংবা একদম সরাসরি বোঝাই যাচ্ছে এই মুহূর্তে যারা বিদ্রোহী সাংসদ তাদেরকে জোগাড় করার কাজেও কিন্তু একটা চাপ ছিল। এবং যা খবর পাওয়া গেছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ফোন করেছিলেন এই বিদ্রোহী সাংসদদের, কাউকে কাউকে ফোন করেছিলেন, কিন্তু সবার নাকি ফোন সুইচ অফ ছিল। সম্পূর্ণটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। রাহুল গান্ধীকে কোথাও কি গিয়ে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তার কারণ 2024 সালের পর থেকে রাহুল গান্ধী আরো বেশি ফেরোসাস হয়ে লড়াইটা করছেন, আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে লড়াইটা করছেন। সেটাই কোথাও গিয়ে একটা ভয় পাওয়ার কারণ। প্রত্যেকটা রাজ্যে বিজেপি পরপর ভোটে জিতছে, কিন্তু ভোটের রাজনীতি এবং জনমানসে একটা প্রতিচ্ছবি তৈরি করার রাজনীতি, দুটোর মধ্যে যে তফাৎ তৈরি হয়েছে সেটা বোধহয় বিজেপি নেতারাও টের পাচ্ছে। সেই জায়গাটাই কি মূলত আঘাত করার চেষ্টা? আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।